বলছি, শুনেছেন আপনাদের আশপাশে ধর্মযুদ্ধ লেগেছে? শোনেননি? আরে লেগে গেছে, ধর্মযুদ্ধ ইতিমধ্যেই লেগে গিয়েছে। তার কারণ ইতিমধ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে শাসক শিবির প্রত্যেকেই কখনো নিজেকে ব্রাহ্মণ বলছেন, কখনো বা বলছেন হিন্দু ধর্ম জেগে ওঠো। আচ্ছা বলুন তো, 47 সালের আগে থেকে, অর্থাৎ স্বাধীনতার আগে থেকে যে পজিশন ছিল, সেই অবস্থা থেকে আমরা কি সত্যিই সরতে পারলাম তাহলে? অর্থাৎ মূলত ব্রিটিশরা যা যা করলেন, যেভাবে ডিভাইড অ্যান্ড রুল করলেন, সেই একই পর্যায়ে কি আবারও ফিরে এলো বাংলায়? বিশেষ করে এবারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে তুরুপের তাস ধর্মযুদ্ধ, এই বিষয়টিকে এতটা প্রকট কেন করা হচ্ছে? কেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক দল তারা কখনো বলছেন আমি ব্রাহ্মণ, কখনো বা বলছেন জাতি বড় দলের থেকে, কখনো বা কেউ কেউ বলছেন হিন্দু ধর্ম সবাই একত্রিত হও। আচ্ছা, কেন একত্রিত হওয়া স্লোগান দিতে হচ্ছে? কেনই বা একজন বিরোধী দলনেতা তিনি তার যাবতীয় বৈঠক করবার আগে, কোনো সভা করবার আগে বারংবার হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে? প্রশ্ন তো উঠবেই। তার কারণ যেখানে শাসক বিরোধীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করবে, সেখানে প্রশ্ন উঠবে সত্যিই কি গণতন্ত্র থাকছে তাহলে? কেননা প্রশ্ন হয়, সাধারণ মানুষ ভোটটা দেন তাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কিন্তু সুযোগ সুবিধে ঠিক কোন জায়গায় তারা পাচ্ছেন এবং কোন জায়গায় তারা পাচ্ছেন না, এই যাবতীয় প্রশ্ন নিয়ে বিরোধী শিবির যখন প্রশ্ন করেন, তখন প্রশ্ন ঠিক কোন জায়গায় ওঠে? কেনই বা শাসক শিবির এই বিষয়গুলোকে আটকানোর চেষ্টা করেন? আর ঠিক সেই জায়গা থেকে যদি রুজি রোজগার এই সব কিছু নিয়ে প্রশ্ন ওঠা প্রথম বাঞ্ছনীয় হয়ে দাঁড়ায়, ঠিক সে জায়গায় ধর্ম এত বড় হচ্ছে কি করে? কেন ধর্মযুদ্ধ এই শব্দবন্ধকে ব্যবহার করতে হচ্ছে বারংবার? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে নিজেকে নিজ নিজ জায়গায় ঘোষণা করবার চেষ্টা করছেন যে হ্যাঁ, সচ্চা হিন্দু আমরা রয়েছি। এতদিন শুনতাম সচ্চা মুসলমান, এখন বলতে হচ্ছে সচ্চা হিন্দু। আচ্ছা, আগেই বলে রাখি, ট্রাইব টিভি বাংলা কোনোভাবেই হিন্দু মুসলমান এইসব বৈষম্য ভাবেন না। অর্থাৎ কার্যত প্রত্যেকের গায়ের রক্ত একই কালারের হয় এবং একই রং হয়। ভাবেন জ্ঞান দিচ্ছি, তা নয়। ভেবে দেখুন, করে দেখুন গা কাটলে পরে আদেও রক্ত কোন কালারের বেরোচ্ছে। হিন্দু হলে আলাদা, মুসলমান হলে আলাদা। যদি না বেরোয়, তাহলে হিন্দু মুসলিম এই সমতার মধ্যে বৈষম্য তৈরি করবার যারা চেষ্টা করছেন, তাদের খুঁজে বের করা আপনাদের কাজ। কিন্তু আর বাকি এক ঘন্টায় আমি খোঁজার একটু চেষ্টা করি যে রাজনীতির গন্ধটা কতটা চড়েছে, আর ঠিক বিরোধী শিবির এবং শাসক শিবির এই ধর্ম খেলার মাঝে ঠিক করতেটা কি চাইছে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর ঠিক আজ মূল আলোচনার বিষয় কালো পতাকা থেকে শুরু করে ধর্মযুদ্ধ, ধর্মের রাজনীতি চলছে বাংলায়। আর ঠিক সে জায়গায় আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, এগারোই শুভেন্দুর জোরালো হুঙ্কার, মাননীয়া ও বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবো। বিধানসভার বাইরে তখন রাজনীতির পারদ চলছে। কোট আনকোট শুভেন্দুর নিশানা সরাসরি মুসলমান বিধায়ক। 26-এর পর রাজ্যে বিজেপির আগমনে তাদের বিধানসভার বাইরে চ্যাংদোলা করে বের করে দেওয়ার নিদান। পাল্টা হুমায়ুন কুকথার রোড, ঠুসে দেব পাল্টা বয়ান। কুকথার রাজনীতি তো চলছে, দোসর এখন ধর্মযুদ্ধ। কে কত হিন্দু আর কে কত মুসলিম? কখনো বিধানসভার ভেতরে স্বঘোষিত ব্রাহ্মণ সার্টিফিকেশন, কখনো বা দলের থেকেও জাতি বড়র মতো মন্তব্য। সরগরম রাজ্য রাজনীতি। ধর্মযুদ্ধের এই ধারাবাহিকতায় বারুইপুরে বিরোধী দলনেতা, ছবিটা কালো পতাকা বনাম জয় শ্রীরামের লড়াই। বারুইপুর অভিযান কার্যত রণক্ষেত্র। শুভেন্দু দিলেন আগামী 27 তারিখ এসপি অফিসে অভিযানের ডাক। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। স্লোগানে উঠে এলো আবারও জাতির অলক্ষী ধারা, ধর্মের গোলক ধাঁধা। বিরোধী দলনেতার স্পষ্ট নিশানা নির্দিষ্ট সম্প্রদায়। সবার হাতে এবং সবাই চিহ্নিত
একটা সম্প্রদায়ের লোক। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই, ধর্মযুদ্ধ এখন সপ্তম সুরে। তবে তালটা কাটল। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে তাই আজকের সাদা প্রশ্ন, হিন্দু মুসলিম বিভাজনের মাঝে রাজনৈতিক হাত সেঁকতে গিয়ে আখিরে লাভ কার? 26-এর রাজনীতির ময়দানে গ্যাস, পেট্রোল, বেকারত্ব এসবের ঊর্ধ্বে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই ধর্মযুদ্ধই কি শেষ ব্রহ্মাস্ত্র রাজনৈতিক নেতাদের? ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। হ্যাঁ, আজ সরাসরি প্রশ্ন, 26শে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু হিন্দু ভাই ভাই কিংবা মুসলমান মুসলমান ভাই ভাই যাই বলুন না কেন, ধর্মযুদ্ধই কি শেষ ব্রহ্মাস্ত্র সব রাজনৈতিক দলের? আজকে এই প্রশ্ন নিয়ে ডিবেট সেশন শুরু করবো। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস নেতা, কংগ্রেস সমর্থক, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক, বিজেপি মুখপাত্র। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টায় শোতে। না, এটা ভাববেন না তৃণমূল কংগ্রেসকেও আমরা ডেকেছি, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই সময় পেলে আসবেন। আমার প্রথম প্রশ্নটা সরাসরি অরিন্দম বাবুর কাছে যাবে। না, আমি একটু ধর্মীয় বিভাজন থেকে সরতে চাইছি। আচ্ছা অরিন্দম বাবু, আমার প্রশ্ন যেটা রয়েছে একেবারে প্রথম থেকে, 26শে বিধানসভা নির্বাচনে এই হিন্দু হিন্দু ভাই ভাই, রুটি রুজি রোজগার এসবের ঊর্ধ্বে ব্রহ্মাস্ত্র এখন ধর্মযুদ্ধ। অরিন্দম বাবু। না দেখো, এই পারসেপশনটা তৈরি করার চেষ্টা হচ্ছে যে হিন্দুরা সব এক হও, মুসলিমরা সব এক হও, এই ধর্মকে সামনে রেখে মানুষকে এক করার প্রবণতা এটা তৈরি হচ্ছে, এই একটা পারসেপশন তৈরি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যেটা, তুমি যদি দেখো না, একটু খতিয়ে দেখো, দেখবে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, তার চেয়েও বড় হচ্ছে ধান্দাবাজ গুলো প্রত্যেকটা ভাই ভাই। এই যে শুভেন্দু অধিকারী যে বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই, তোমার মনে থাকবে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের হয়ে দায়িত্ব পালন করছিল, তখন এই শুভেন্দু অধিকারী সবার প্রথম গিয়ে ভরতপুরে, এখন যে এমএলএ রয়েছে সে তখন কংগ্রেসে ছিল, সেই হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির ফবিরকে যারা যে দল বদল করিয়েছিল সেটাই শুভেন্দু অধিকারী। আজকে আবার শুভেন্দু গেছে বিজেপিতে, ওই হুমায়ুন কবির বিজেপি হয়ে আজকে আবার তৃণমূলে এসছে। তিনি নাকি বুঝতে পেরেছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু হয়েছে। কিন্তু আলটিমেটলি তুমি খতিয়ে দেখো, যেই ধান্দাবাজ গুলো, সেটা শুভেন্দু অধিকারী বলো, সেটা হুমায়ুন কবিরই বলো, এরা অ্যাবসলিউটলি ভাই ভাই। এই যে শুভেন্দু, ওই হুমায়ুন কবির বলেছিল না যে দলের থেকে ধর্ম বড়, ধর্ম ইত্যাদি জাতি ইত্যাদি, বড়। তুমি হ্যাঁ ওই তো, দলের থেকে জাতি বড়, সেই এটা হচ্ছে অর্ধেক কথা। তারপরের কথাটা ওনার মনের কথা যেটা তোমরা তোলনি, যে জাতির থেকেও ধান্দাটা বড়। অ্যাকচুয়ালি আজকে দেখো এই না, এটা উনি বলেছেন কি? উনি বলেননি। না, ওটা মনের কথা, তো মনের কথা সব সময় তো বলে না, না কিন্তু তুমি ওনার অ্যাকশনে বুঝতে পারবে, অ্যাকশনে বুঝতে পারবে। যদি এটা ওনার মনের কথা হতো, তাহলে তাহলে কালকে যখন পার্টিতে নিয়ে গিয়ে সেই শৃঙ্খলা রক্ষা না কি একটা কমিটি রয়েছে ওদের, যে এখানকার শৃঙ্খলা রক্ষার কমিটি নিজেই বিশৃঙ্খল, নিজেই জেলে বসে রয়েছে, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে গিয়ে সে এক কথা বলতে পারলো না কেন? যদি তার স্টান্স একই থাকে, সে কেন নিজের স্টান্স বদল করলো? অ্যাকচুয়ালি ওই যখনই দেখেছে যে কোপটা ঘাড়ের মধ্যে পড়তে পারে, সেই সময় একদম ওই জাতি ধর্ম ইত্যাদির থেকে তার কাছে ধান্দাটা বড় হয়ে গেছে। কিন্তু পরিষ্কার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ কি এই আবর্তে, এই ঘূর্ণাবর্তের আবর্তেই আবর্তিত হবে? এমনটা তো হওয়ার কথা না। সেই কারণেই তো আমরা বলেছিলাম যে যারা ধর্মের কথা বলে মানুষকে বোকা বানাতে চাইছে, যারা বোকা বানাতে চাইছে, তাদেরকে আরো একবার ভেবে দেখা উচিত যে এই পশ্চিমবঙ্গ রেনেসার পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ উন্নয়নশীল পশ্চিমবঙ্গ, যেখানে যেমন ভাবে ঈদ হয়েছে, যেরম ভাবে দুর্গাপুজো কালী পুজো হয়েছে, ঠিক সেরম ভাবেই বড়দিন পালিত হয়েছে, ঠিক এই 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 যে সমন্বয়ের বাংলা হচ্ছে এইটা। কিন্তু যেটা হয়নি পশ্চিমবঙ্গে, এইদিকে কল্যাণী বলো, এইদিকে সল্টলেক বলো, তারপরে একটা নতুন শহর তৈরি হয়নি। পশ্চিমবঙ্গে আজকে বেকার ছেলেমেয়েরা চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হয়। পশ্চিমবঙ্গে একটা ডাক্তারি পড়ুয়া তিনি রেপ হয়ে যাচ্ছেন, তারপরে মুখ্যমন্ত্রী, মানে কি বলবো, সকল বলেন যে এরম নাকি কত কিছুই হয় ইত্যাদি, ওর বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে দেওয়াই যেত ইত্যাদি ইত্যাদি। এই এই যে
সেন্সিটিভিটিটা পশ্চিমবঙ্গ হারিয়ে ফেলেছে, এর দায় রাজনৈতিক দলগুলোর। তার বিরুদ্ধে আমরা রেজিস্ট করতে পারিনি, সেই দায় আমাদেরও রয়েছে। আমরাও একইভাবে দায়ী। আমাদের রেজিস্ট করা উচিত ছিল। আমাদের রেজিস্ট করার জন্য আরো অনেক কর্মসূচি, আরো অনেক ভাবে এগিয়ে আসা উচিত ছিল। আমরা হয়তো সেই জায়গায় ব্যর্থ, কিন্তু প্রাথমিক যে দায়িত্বটা শাসক দল, সত্যি কি ব্যর্থ অরিন্দম বাবু, নাকি আপনাদের সাংগঠনিক শক্তিটাই সেটা নেই যে আপনারা সেই প্রোটেস্টটা করতে পারেন, কোনটা? আমাদের আপনি আপনি যদি আরেকবার রিপিট করেন, আমি মিস করে গেলাম, সরি টু সে। না না, ঠিক আছে, নো ইস্যু। আমি বলতে চাইছি যে আপনি বলছেন যে আপনারা সেইভাবে করে উঠতে পারেননি, আপনারা ব্যর্থ হয়েছেন। আমি বলছি সত্যিই কি ব্যর্থ, নাকি সাংগঠনিক শক্তিটাই এখনো সেই পর্যায়ে এসে পৌঁছয়নি যে এটাকে আপনারা ইস্যু বানাতে পারেন? না, কারণটা যেটাই হোক না কেন আমরা ব্যর্থ, এই কথা সত্যি। যে আমরা, দেখুন, আমরা যদি ব্যর্থ নাই হতাম তাহলে বিধানসভা নির্বাচনে আমরা তো শূন্য হয়ে যেতাম না। যদি ব্যর্থ নাই হতাম তাহলে লোকসভায় আমরা মাত্র একটা আসনে জিততাম না। যদি ব্যর্থ নাই হতাম তাহলে আমরা সাধারণ মানুষকে হয়তো বোঝাতে সামর্থ্য হতাম যে এই হুমায়ুন কবির যিনি বলছেন 70% মানুষকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যায়, আর ওইদিকে যে বলছে যে এরা এই এই যে মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তারা তোমাদের এই 30% মানুষকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে, এর জন্য প্রতিবাদ দরকার। সেই দুজন মানুষ, মানে এই এই দুটো মানুষের বক্তব্য নিয়ে একরকম রায়েট লেগে যাচ্ছে। আর সেই রায়েট থামানোর জন্য একটা লোক সেন্ট্রাল বাহিনী নিয়ে আসছেন, নিয়ে এসে সমস্ত রকম ব্যবস্থা করছে। এই তিনটে দলের মাঝে পড়ে যেই লোকটা আগুনে, মানে এই এই যে ইসের কথা বলছেন, ভরতপুরের এমএলএ আর আরেকজন কার্তিক মহারাজ, যে তারা আগুনের মধ্যে ঘি ঢালার কাজটা করছেন, আর যেই অধীর রঞ্জন চৌধুরী সেই আগুনটাকে নেভানোর জন্য জলের বন্দোবস্ত করছেন, সেই লোকটা হেরে গেলেন। আবার যেই ভোটটা মিটে গেল সেই মুহূর্তেই হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ দুজনে গিয়ে বিয়ে বাড়িতে পাশে দাঁড়িয়ে দাম বের করে ছবি তুলছেন। এটা তো আমরা বোঝাতে সামর্থ্য হতাম মানুষকে। আমরা পারিনি, সেই কারণে আমরা হেরে গেছি, আমাদের ব্যর্থতা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে এটা বুঝতে হবে, এই জিনিস কি চলতে দেওয়া যায়? আজকে আমার আপনার রোজগারের কথা, আমার আপনার রোজগারের জীবনযাত্রার কথা, সেইটাকে এতটাই ব্রাত্য হয়ে যাবে সাধারণ মানুষের কাছে যে আমরা আমাদের রোজ দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা সমস্ত কিছু ছেড়ে আমাদের ধর্ম নিয়ে আলোচনা করব। আমাদের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা, একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রাইভেট স্কুলগুলোর রমরমা, তাতে তাতে লক্ষ লক্ষ টাকার খরচা। এদিকে যেগুলো সরকারি স্কুল আছে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ ছুট হয়ে যাচ্ছে, পড়াশুনো ছেড়ে দিচ্ছে ছেলেমেয়েরা। যারা পড়াশুনো করছে পরবর্তীকালে তারা চাকরি পাচ্ছে না। যেই মানুষগুলো গরিব হয়ে রয়েছে, যাদের বাড়ি পাওয়ার কথা, সেই মানুষগুলো বাড়ি পাচ্ছে না। কেন্দ্রেরও একই অবস্থা। 100 দিনের কাজের হকের যে দাবি, সেই হকের দাবি মিটছে না। ইভেন একটা মানুষ বিধবা ভাতা পাবে, বার্ধক্য ভাতা পাবে, তার জন্য তাকে তোলা দিতে হচ্ছে। আবার এইদিকে আমাদের কেন্দ্র সরকার মানুষের প্রয়োজনীয় প্রাপ্য টাকাটা আটকে রেখে দিচ্ছে। মানে এই এই যে দুইয়ের বিরুদ্ধে যে প্যারালাল লড়াই, সেই প্যারালাল লড়াইটা আমরা লড়বো, নাকি কোন হিন্দু হিন্দু ভাই ভাই আর মুসলিম মুসলিম ভাই ভাই এইটা নিয়ে যারা কেবলমাত্র পোস্টার বয় হিসেবে সামনে এসে দাঁড়াচ্ছে, তাদের ধান্দাবাজিটার উসুল করার জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা তাদের পেছনে গিয়ে দাঁড়াবো? এটা আজকে সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের ভাবার সময় এসছে। তাহলে কি আপনি বলছেন যে আপনারা ধর্মের চক্রব্যূহের রোষানলে পড়ছেন? 100 বার পড়ছি। এটা তো প্রমাণিত সত্য যে আমরা ধর্মের সামনে, মানে ধর্মের পোস্টার বয় হয়ে যারা দাঁড়িয়েছে, তাদের তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তের কাছে হেরে গেছি। কিন্তু আমার মনে হয় না এটাই শেষ। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন, ভারতবর্ষের মানুষ রাজনীতি সচেতন। কিছুদিনের জন্য হলেও তারা হয়তো, মানে যেটা আমরা মনে করছি ভুল পথ, সেই পথে হয়তো তারা এগিয়ে গেছেন, সেই পথকে তারা বিশ্বাস করেছে। কিন্তু তাদের এই মোহভঙ্গ হতে তো সময় লাগেনি, সময় লাগছেও না। আগামী দিনে নিশ্চয়ই তারা ভেবে দেখবেন যে তাদের রোজগার, তাদের রোজ রুটি, এই প্রশ্নে কারা লড়াই করছেন। আর এই প্রশ্নটা বড়, নাকি তিনি কোরআন পড়বেন, বাইবেল পড়বেন, না গীতা পড়বেন, সেই প্রশ্নটা বড়। বেশ, আমি এখানে রবিদির কাছে চলে যাব। রবিদি,
মহাভারতে অভিমন্যুকে চক্রব্যূহ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, কার্যত তিনি চক্রব্যূহে ঢুকে তো পড়েছিল কিন্তু বেরোতে পারেননি। কিন্তু আপনারা যে ধর্মের চক্রব্যূহটা তৈরি করেছেন সেটা কার্যত অরিন্দম বাবুরা মেনে নিচ্ছেন, এবং প্রশ্ন হচ্ছে এই চক্রব্যূহ রচনা নিশ্চয়ই আপনারা করছেন, সে বিজেপি হোক বা তৃণমূলই হোক, যদি সত্যিই করে থাকেন সেই চক্রব্যূহ থেকে পরে এরকম হবে না তো যে চক্রব্যূহ আপনারা তৈরি করছেন সেই চক্রব্যূহ থেকে আপনারাই বেরোতে পারছেন না? রবিদি, দেখুন, বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনের দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। কারণ আজকে যে বারবার করে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান হচ্ছে, এটার বিশেষ একটা কারণ আছে। আপনার হয়তো মনে আছে, যখন বাংলাদেশে আমরা দেখেছি একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট বাংলাদেশের এখনো স্বাভাবিকভাবে কন্ডিশন হয়নি, এখনো স্বাভাবিক। জসিমউদ্দিন রহমানির কথা মনে আছে? বাংলাদেশি জঙ্গি, উনি হঠাৎ করে কি বলেছিল মনে আছে? যে আমি মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি যে ভারত থেকে আপনারা আলাদা হয়ে যান, আমরা আপনাদের সাথ দেব। আচ্ছা, আপনি বলুন তো, বাংলাদেশের জঙ্গি কি করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর নাম করতে পারে? সেই দায়িত্ব কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই বিষয়ে প্রোটেস্ট করেনি মুসলিমদের বিরুদ্ধে? তখন জসিমউদ্দিন রহমানি কে ছিল? একজন জঙ্গি ছিল। এবং শুধু তাই নয়, বাংলাদেশে যখন এরকম অরাজকতা সৃষ্টি হয়েছে, আন্দোলন করছে, তখন বারবার করে ভারত বিরোধী কথা আমরা শুনতে পেয়েছি কি পাইনি? শুনতে পেয়েছি নিশ্চয়ই, সকলের মনে আছে। এবং তখন একটা কথা উঠেছিল কলকাতা দখলের কথা, মনে আছে? এবং তারপর এনআইএ যখন তদন্ত হয়, পশ্চিমবঙ্গ থেকে নেই করে প্রায় 20 থেকে 30 জন জঙ্গির কথা উঠে আসে যারা ভোটার লিস্টে রয়েছে। এটা মজার বিষয় নয়? এবং একটু তার আগে আমি জাস্ট বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন আগেই দেখা গেল, তার বেশ কিছুদিন আগেই দেখা গেল, কিছু দিন বলবো না, কিছু মাস আগেই দেখা গেল, হঠাৎ করে বলে উঠলেন যে এই রাজ্যের আলাদা সঙ্গীত চাই। প্রথমে বললো জাতীয় সঙ্গীত, তারপরে সেটাকে রেকটিফাই করে বললো না, রাজ্য সঙ্গীত। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছিল, যেই চক্রান্ত হিন্দু বিরোধী হয়ে গিয়ে দাঁড়াচ্ছিল। আমি ভারতীয় জনতা পার্টি করি বলে শুধুমাত্র তাই নয়, এটা আমার দায়বদ্ধ। আমরা প্রধান বিরোধী দলনেত্রী বা আমরা প্রধান বিরোধী দল, এবং এই দলের কর্তব্য জনগণের আওয়াজ তোলা, যেমন একজন হিন্দুদের আওয়াজ তোলা, সেভাবেই তো খুব স্বাভাবিকভাবেই আমরা যেহেতু প্রধান বিরোধী দল এই রাজ্যের, আমাদের এই কথাগুলো আমাদের তুলতে হতো জনগণের কাছে, যে হিন্দু এখনো একত্রিত হও, না হলে ভয়ঙ্কর কিছু দিন আসতে চলেছে। আমাদেরকে বলতে হচ্ছে বারবার করে, এটা আমরা বাধ্য হয়েছি। না হলে আমি আপনাকে বলছি না, আমরা জাস্ট বলছি, আপনি বুঝতে পারছেন কিনা আমরা জানি না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান এমনি এমনি আসেনি, কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড হয়ে রয়েছে। ইস্যু আরো আছে, এই পশ্চিমবঙ্গে একটাও নারী সুরক্ষিত নেই। এই পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি এসে দাঁড়িয়েছে, এই পশ্চিমবঙ্গে দুয়ারে সন্ত্রাসবাদীরা এসে দাঁড়িয়েছে। এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে, তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত আছে। কেউ জেলের ভাত খাচ্ছে, তো কেউ এখনো অবধি জেলে যাবে করছে। তাহলে বুঝতে পারছেন, সমস্ত কিছুকে আমরা একটু পেছনে রেখে কেন এই কথা বারবার করে আমাদেরকে বলতে হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই? কেন বলতে হবে না? যেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করতে চাইছে, তো বোঝা যাচ্ছে একটা অন্য দেশের জঙ্গি অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলেনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বললেন? নিশ্চয়ই সেখানে কিছু প্রশ্রয় আছে, নিশ্চয়ই এখানে কোনো লোক আছে যারা এই ধরনের কাজ করছে, যারা বাংলাদেশের সাথে কানেক্টেড। দেখুন, আমরা অনেক কিছু চেয়েও টিভি চ্যানেলে বলতে পারি না। আমাদের গোয়েন্দা বিভাগ, আমাদের স্বরাষ্ট্র বিভাগ প্রত্যেকে সঠিকভাবে কাজ করছে, এবং সত্যি পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় তাহলে এই সিচুয়েশনে যেতে হবে, হিন্দুদের একত্রিত হতে হবে। কারণ বুঝতে হবে যে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তারাও পয়সা ইনকাম করেছে, তারাও সুশিক্ষিত, কিন্তু তারা নিজের ধর্মটাকে রক্ষা করেনি বলে সেখান থেকে তাদের এখন অবধি অত্যাচারিত হতে হচ্ছে, এবং আগেও 71-এও তাদের অত্যাচারিত হয়ে ওখান থেকে লাত খেয়ে আসতে হয়েছে এখানে। সুতরাং এটা বুঝতে হবে যে এখনো যদি তোমরা একত্রিত না হও, তুমি কংগ্রেস করতে পারো, তুমি তৃণমূল করতে পারো, তুমি যে দলই করো, সবার আগে তুমি যদি হিন্দু হয়ে থাকো, তাহলে এখনো আমরা বারবার করে বলছি একত্রিত হও, না হলে মারাত্মক কিছু হতে চলেছে, যেটার ফলপ্রসূতি আমরা ভয়ানক কিছু দেখতে চলবো। রুবিদি, আপনি জসিমউদ্দিন রহমানের নাম নিয়েছেন,
আপনি ৭১-এর লাথের কথা বলেছেন, আপনি রাজ্য সঙ্গীতের কথা বলেছেন, আপনি হিন্দু বিরোধী জায়গা তৈরি হচ্ছে বঙ্গ, এটা বলেছেন। আপনি বললেন ৭১-এ লাথি খেয়ে বাংলাদেশিরা এখানে এসছে, বিশেষ করে হিন্দুরা একত্রিত হতে পারেনি বলে। আচ্ছা, এই প্রশ্নে আপনি নিজে একটু ভেবে দেখুন তো, এটার দায় কার? সাধারণ জনগণের নাকি প্রশাসন কিংবা সরকারের? আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে, আপনি বলছেন একদিক থেকে যে হিন্দু বিরোধী তৈরি করা হচ্ছে, হিন্দু বিরোধী মনোভাব তৈরি করা হচ্ছে, আমি সব মেনে নিলাম। রাজ্যে চরম আইন শৃঙ্খলার ঘাটতি ঘটেছে, বিশৃঙ্খলা চলছে, মেনে নিলাম। কিন্তু সেখানে সাধারণ মানুষের জেগে ওঠার থেকেও সরকারের, বিশেষ করে কেন্দ্র সরকারের এ বিষয়ে আরও বেশি পরিমাণে সিকিউরিটি সিস্টেম বাড়ানো কি দরকার নয়? আপনি জঙ্গির কথা বলছেন, সেখানে হিন্দুদেরকে একত্রিত হওয়ার বলার কথার থেকে যদি আরও বেশি পরিমাণে নিরাপত্তা বাড়ত, তাহলে কি হিন্দু মুসলমান এই শব্দগুলো বলার দরকার হতো? জসিমউদ্দিন রহমান, যিনি আপনি যাকে জঙ্গি বলছেন, যিনি একজন জঙ্গি, কার্যত সেই ব্যক্তির নামটা মুসলমান হলেও প্রত্যেক মুসলমান যে এই নির্দিষ্ট জায়গার সঙ্গে কাজ করে এমনটা নাও হতে পারে। অর্থাৎ কার্যত আপনারা হিন্দু মুসলমান তো করছেন, কিন্তু সিকিউরিটি সিস্টেম কোথায়? আপনারা কি নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে ভারতের সিকিউরিটি সিস্টেম অনেকটা উইক হয়ে পড়ছে? রুবিদি, দেখুন, ভারতের সিকিউরিটি সিস্টেম কোথাও কিন্তু কোথাও সমস্যা গিয়ে কিন্তু দাঁড়ায়নি। সিকিউরিটি সিস্টেম আছে বলেই না এই জঙ্গিরা ধরা পড়েছে। সিকিউরিটি হিন্দুদের সিস্টেম একত্রিত হতে প্রপারলি হবে আছে কেন? বলেই না এনআইএ তদন্তের মাধ্যমে ধরা পড়েছে। তাহলে এবং নির্দিষ্ট পশ্চিমবঙ্গকে সম্প্রদায়কে একত্রিত বারবার- হওয়ার কেন আহ্বান দিচ্ছেন? দেখুন, এখনো যদি হিন্দুরা একত্রিত যদি না হয় তাহলে ভয়ানক কিছু হতে চলেছে। আপনারা তুরুপের তাস হিসেবে ভয়ানক কিছু ব্যবহার হতে করছেন চলেছে। এটাকে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো সাম্প্রদায়িক অসুবিধা নেই। রাজনীতি করছেন আপনারা, সাম্প্রদায়িক রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আর আপনারা হিন্দু হিন্দু বলে আপনাকে সাম্প্রদায়িক ভাবতে রাজনীতি হবে। করছেন না। একদম নয়, আমরা তো বলছি বেশ, আমাদের আরো ইস্যু আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় গৌরঙ্গ পশ্চিমবঙ্গে চৌহান, আপনি বলুন না, তৃণমূল কোন সমর্থক। system গৌরঙ্গবাবু, আপনাকেও স্বাগত। পশ্চিমবঙ্গে ভালো রুবিদি, আছে? বলুন রুবিদি, বলুন। দেখুন না, পশ্চিমবঙ্গে কোন কোন সিস্টেমটা করাপ্টেড নেই? প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড। সিস্টেম করাপ্টেড, হিন্দুদের একত্রিত হতে হবে। সিকিউরিটি সিস্টেম ব্রিজ হচ্ছে, হিন্দুদের একত্রিত হতে না হবে। না, আমাদের শুধু স্লোগান পেট্রোল, হিন্দু গ্যাস, নয়। এসব না, কিছুর না, না, দাম না, বৃদ্ধি না, হচ্ছে, না, তাতেও হিন্দুদের একত্রিত হতে হবে তাহলে? ওফ, এটা ভালো বলেছেন অঞ্জন। গ্যাসের দাম কমেনি কেন জানেন তো? কারণ হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসের দাম কেন কমে নাই তারপরেরটা লিখতে ভুলে গেছে। আসলে আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্স ছাড়ে নাই, রাজ্য সরকার ট্যাক্স ছাড়ে নাই, তাই গ্যাসের দাম কমে নাই। বুঝতে পেরেছেন? শুনুন, Tax। এদের স্লোগানের পাল্টা স্লোগান আমরাও দিতে পারি এবং এর থেকে ফার বেটার দিতে পারি। ঠিক আছে, এই কথাতে আমি যাচ্ছি না, যেহেতু আমি আইটি সেলের দায়িত্বে নই। বর্তমানে যা পরিস্থিতি হচ্ছে, আমরা যদি দেখি অনেক রাজ্যে অনেক রাজ্য সরকার ট্যাক্স ছেড়েছে, তাই গ্যাসের দামও কম আছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কিছুতে মানুষের কথা ভাবনা চিন্তা করেই না। আমরা তো বারবার করে বলছি, যদি গৌরঙ্গবাবু, আপনাকে শোনা যাচ্ছে না, আপনার কোনো কথা আসছে না, প্লিজ পরে তাহলে বলুন, এই ব্যাখ্যা বঙ্গে করার সুযোগ পাবেন। বিজেপিকে চাই। হ্যাঁ বলুন রুবিদি, বলুন। হ্যাঁ, আমি বলবো। বলুন। হ্যাঁ, যদি পশ্চিমবঙ্গকে সুরক্ষিত দেখতে চাই তাহলে এই বঙ্গে বিজেপিকে চাই। যদি এই পশ্চিমবঙ্গে জঙ্গিবাদীদের দূর করতে চাই তবে আমরা বিজেপি চাই। যদি এই বঙ্গে সন্ত্রাসবাদীদের এখান থেকে বিদায় করতে হয় সেখানেও বিজেপিকে চাই। এই পশ্চিমবঙ্গে যদি করাপ্টেড মুক্ত করতে চাই সে তখনও বিজেপিকে চাই। এই পশ্চিমবঙ্গে যদি কল কারখানা শিল্প যদি গড়তে হয় তাহলেও বিজেপিকে চাই। এটা পরিষ্কারভাবে মানুষদের বুঝতে হবে। এবং তার সাথে বলবো, হিন্দুদের একত্রিত হতে এই কারণে, কারণ হিন্দুরা অনেক সময় 1000 টাকা হয়তো লক্ষ্মী ভান্ডারে ঢুকছে বলে তারাও তো ভোট দিচ্ছে, কিন্তু তারা সুরক্ষিত নয়। এই কারণে বলছি, কারণ একটা অন্য দেশের জঙ্গি রুবিদি ব্রেক করছে কোনো কারণে। টাকে যদি বিদায় না করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু সমস্যায় গিয়ে পড়বে। কারণ পশ্চিমবঙ্গ কিন্তু যে বর্ডার রয়েছে বাংলাদেশের 2217 কিলোমিটার প্রায়, সুতরাং অনেকটা শতাংশ। এবং সেই যদি বিষয় যদি আমরা ভাবতে চাই, তাই জন্য আমরা বলছি হিন্দুরা এক হও এবং পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গে মানে করাপ্টেড মুক্ত একটা পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য, শিল্প কলকারখানা তৈরি করার জন্য, যুব সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার। বঙ্গে সমস্ত ইস্যু নিয়ে আমরা আসবো, সমস্ত ইস্যু নিয়ে আসবো। ভাববেন না যে শুধু হিন্দু ইস্যু নিয়ে আমরা আসছি, সমস্ত ইস্যু নিয়ে আসবো। আর শুধুমাত্র দেখবেন এই বঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করে আমরা ছাড়বো। বেশ, আমি এখানে গৌরঙ্গবাবুর কাছে যাব।
রুবিদির কথা প্রসঙ্গে একটি কথা বলতে হচ্ছে, সেই কথা টেনে আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে যাব। রুবিদি বলছেন যে হিন্দু হিন্দু একত্রিত হতে হবে, তার কারণ নিরাপত্তা অত্যন্ত দরকারি, নারীদের নিরাপত্তা বাংলায় নেই। তার মানে আমি ধরেই নেব ইউপিতে হিন্দুরা একেবারে একত্রিত কিংবা একত্রিত নেই, সেখানেও মহিলা নিরাপত্তার যথেষ্ট প্রশ্ন রয়েছে। যদি সত্যি সত্যি ইউপিতে হিন্দুরা একত্রিত হয়ে থাকে, তাহলে সেখানে কেন ধর্ষিতা হতে হয়, ধর্ষণ হয়, এবং কার্যত স্ট্যাটিস্টিক্স যা দেখা যাচ্ছে সেখানেও ধর্ষণের সংখ্যা প্রচুর। আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাব। গৌরাঙ্গবাবু, কেন করছেন আপনারা? রাজনীতির লড়াইটা রাজনীতির ময়দানে রাখুন। সাধারণ মানুষের মধ্যে এই ধর্মের বাতাবরণ, ধর্মের বিষ ইচ্ছে করে ইনজেক্ট করার মধ্যে কি খুঁজে পাচ্ছেন? দেখুন, একদিকে বিজেপি যদি করছে, আপনারাও করছেন। তার কারণ হুমায়ুন কবির কার্যত বারংবার করে বলছেন জাতি আগে দল পরে। আচ্ছা, জাতি যদি আগে হয় তাহলে আপনারা দলটা কেন তৈরি করেছেন? দল ছেড়ে দিন, সরাসরি বলুন যে আপনারা মুসলমানদের সঙ্গে আছেন। সোজা কথা, সোজাভাবে গৌরাঙ্গবাবু বলুন। গৌরাঙ্গবাবু, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, শোনা যাচ্ছে গৌরাঙ্গবাবু? ব্রেক করছে কথা। আমরা ফিরে আসছি আবারও একটি ছোট্ট বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। বঙ্গে বিভিন্ন জায়গায় কখনো বা উপাচার্য, কখনো বা রাজনৈতিক নেতাদের কালো পতাকার রাজনীতির এই ট্রেন্ড ক্রমশ রাজনীতির মোড়ককে আরও বেশি ঘোলা করে দিচ্ছে। কেন বলছি বলুন তো? তার কারণ প্রত্যেকটি রাজনৈতিক নেতা তাদের যদি সভা করছেন, সেই সভার ক্ষেত্রে বিপরীত পার্টি কখনো কালো পতাকা দেখাচ্ছেন, কখনো গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আমি বুঝতে পারছি না একটি বিষয়, যে বিরোধীরা তো সাধারণ মানুষের আওয়াজ, কণ্ঠস্বর, তাহলে তাদেরকে এইভাবে দাবিয়ে দেওয়ার অর্থটা ঠিক কী গৌরাঙ্গবাবু? হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, এখন কালো পতাকা শুভেন্দু অধিকারী খাওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা এবং বিদ্বেষের বীজ একটি ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছে, তার জন্য তিনি খাচ্ছেন। এবং তাকে যারা বলছে ব্যক্তিগত, আমরা বলছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য। ওটাতে তৃণমূল কংগ্রেস সেটাতে কোনো স্টেটমেন্ট দেয়নি বা এরকম কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য একটি, যেটা আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, শান্তি, সম্প্রীতি, ঐক্য। ভারতের সংবিধানকে যারা মানে না, তারাই হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়ে অন্য একটা জাতির সাথে আরেকটা জাতির এই স্লোগান শুধু নয়, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুধু নয়, এটা মানুষের মধ্যে বিদ্বেষের বিষ ছড়িয়ে দেওয়ার একটা বার্তা, একটা ওপেন ভাবে ছড়িয়ে দেওয়ার একটা বার্তা বিজেপি দেয়াল লিখনের মাধ্যমে। এটা বলতে তারা ভারতের সংবিধান তৈরি হয়েছে সর্বজাতি ধর্মকে নিয়ে, যেখানে অল কালার ক্রিড প্রত্যেকটা মানুষ অধিকার রয়েছে শান্তিতে বসবাস করা। এটা কোনো এমন কোনো রাষ্ট্র নয় যেখানে যেটার জন্য লড়াই করেছিলেন গান্ধীজিও চেয়েছিলেন আমাদের যারা স্বাধীনতা এনেছেন তারাও চেয়েছিলেন ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তাদের নিজস্ব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা বড় হবে এবং নিজস্ব ভাবে তারা শান্তিতে থাকবে। আজকে যে দেশ যে জায়গায় নিজ ধর্মকে তুলে ধরে দেশকে সেভাবে করে উপস্থাপিত করতে, সেই দেশগুলো আজকে হারিয়ে গেছে। আজকে দেখুন, পাকিস্তান একটা জঙ্গির কারখানায় তৈরি করা হয়েছে। আফগানিস্তানে জেহাদিরা রাজ করছে। বাংলাদেশও ধ্বংসের পথে। মানুষ যত শিক্ষিত হবে, যত এডুকেটেড হবে, তত এই ধর্মের মোহ থেকে বেরিয়ে একটা মানব ধর্ম প্রতিষ্ঠা করবে। মানব ধর্মটাকে প্রতিষ্ঠা করাটাই যাতে প্রত্যেক মানুষের মধ্যে সব আচার অনুষ্ঠানে যাবে, সবাইকে সম্মান করবে। কারণ রক্তের কোনো পার্থক্য নেই এখানে আমার এবং আপনার মধ্যে মানুষে গন্ডগোল লাগানোর জন্য এবং নিচে ভোটের রাজনীতি, ভোটে টিকে থাকবার জন্য এবং ভোট ব্যাংকে জেতার জন্য অন্য করা যে অপচেষ্টা, সেটাকে রুখে দিতে লাগবে। আজকে যদি দেখি যারা বলছেন যে ডবল ইঞ্জিন,
গোটা গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে ডবল ইঞ্জিন ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমরা তো বলবো ডবল ইঞ্জিন ইঞ্জিন দিল্লিতে তো এসেছে, তো মহিলাদেরকে যে বলেছিল 2200 টাকা করে দিবে, সেটাকে 2500 পরবর্তীতে টাকা, উল্টে 2200 গিয়ে বলছে এটা সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, কত? 2500 টাকা। হ্যাঁ, সেটা দেওয়া হবে, সেটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বলছে সবাইকে দেওয়া হবে না, বা খোঁজা হবে, বা এখনো প্রসেস শুরু হয় নাই। প্রথম দিনই তাদের উচিত ছিল এলো যে কথা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল মডেলকে সামনে নিয়ে ভোটে জিতে এইতে, তারপরে আবার সামনে পিছন থেকে ছুরিকাঘাত আকার এই যে বলে না বিজেপি আমরা এটা করব, হেন কারেঙ্গে তেন কারেঙ্গে, পশ্চিমবঙ্গে এসে ওরা লবডঙ্ক করবে। ওরা হচ্ছে ওদের সময় সব থেকে বেশি দাঙ্গা লেগেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা হচ্ছে ভারতবর্ষ জুড়ে দাঙ্গাবাজ সরকার বলা হয়। যাদের নেতা, এই নেতা হচ্ছে অমিত নরেন্দ্র মোদীরাও, তারাও কিন্তু দাঙ্গা করে টিকে এসেছে। তারা গুজরাটে দাঙ্গায় সরাসরি যুক্ত, তারা ক্রিমিনাল এনাল রয়েছে তাদের ব্ল্যাক লিস্টে, এবং দেশ ছাড়া, রাজ্য ছাড়া হয়ে অন্য জায়গায় লুকিয়ে ফিরে বেড়াতো এরা। এদের কাছ থেকে আমাদেরকে বাংলাকে শিখতে লাগবে না। বাংলায় বিজেপি একটি বহিরাগত দল, এর কোনো অস্তিত্ব নাই। হিন্দু হিন্দু বাঁচাও বলছে, আর কুম্ভে নিয়ে আমাদের হিন্দুদেরকেই মারছে। গৌরবাবু সাউন্ড কোনোভাবে আসছে না। আমি একটু অরিন্দমবাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। অরিন্দমবাবু, আমি একটা সোজাসাপটা প্রশ্ন করতে চাইছি। সবাই খুব ভারত নিয়ে বলছে, ভারতের সম্বন্ধে নিশ্চয়ই সবাই খুব পড়াশুনো করেন, ইতিহাস নিয়ে সবাই খুব ঘাটেন, না হলে এত ইতিহাস সামনে আসছে কী করে? আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক। 2026-এ দাঁড়িয়ে ভারতকে আপনি কীভাবে দেখতে চান অরিন্দমবাবু? আমি এটা ভাববেন না কখনো যে আপনার মতামত কী এমন হতে পারে। প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে নিম্নতর নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতর নেতৃত্ব, প্রত্যেকের বয়ানের এখানে দাম রয়েছে। আর ঠিক সেই জায়গায় ভারতকে আপনি কিভাবে দেখতে চান অরিন্দমবাবু? না দেখুন, এইটা বলার আগে আমি আপনাকে দুটো জিনিস ক্ল্যারিফাই করে দেই। আমাদের বিজেপির মুখপাত্র যিনি আছেন তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কমে নাই, তার কারণ মমতা ব্যানার্জি সাবসিডি দেয় নাই, মমতা ব্যানার্জি ট্যাক্স কম নেয়নি। আমি আপনাকে আজকের হিসেব বলছি। 19শে মার্চ 2025 14.2 কিলোগ্রাম একটা এলপিজি সিলিন্ডারের পশ্চিমবঙ্গে দাম হচ্ছে 829 টাকা, আর 19 কিলো কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1913 টাকা। আমি এই হিসেবটাই আপনাকে ত্রিপুরার ক্ষেত্রে দেখাচ্ছি। ত্রিপুরায় বিজেপির সরকার, সেই ত্রিপুরায় এই গ্যাসের দাম আজকে 19 তারিখ, মার্চ মাসের 19 তারিখ 14.2 কিলোগ্রাম ডোমেস্টিক এলপিজি গ্যাসের দাম 963 টাকা। আর একটা 19 কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 2269 টাকা। যদি কারোর এটা নিয়ে সন্দেহ থাকে একবার গুগলে চলে যান, যিনি রয়েছেন আমাদের বিজেপির মুখপাত্র, তিনি একবার গুগলে যান, দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন যে আমার কথা। বিজেপির সরকার আছে, ওখানেও গ্যাসের দামটা আপনি দেখে নিন, ভেরিফাই আপনাকে করুন অসংখ্য প্রত্যেকটা জায়গায়। আমি জাস্ট আপনি গুগলই সার্চ করে নিন, শুধুমাত্র ত্রিপুরার এক্সাম্পল দিলে হবে না, প্রত্যেকটা জায়গার এক্সাম্পল দিতে হবে। এবং এই কারণেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্সের টাকাটা যদি কম তারপর আপনাকে বলার সুযোগ দেব। অরিন্দমবাবু বলুন। করবেন না, কারণ পরে না প্লিজ, পার্সোনাল অ্যাটাক নয় অরিন্দমবাবু, পার্সোনাল অ্যাটাক নয়। না পার্সোনালি যদি আমাকে করা হয়, না আমি তো রয়েছি অরিন্দমবাবু, আমি এখানে রয়েছি। আমার কথাই বলা, অরিন্দমবাবু আমি রয়েছি, ভরসা রাখুন। অরিন্দমবাবু বলুন। ঠিক আছে, আমার কথার মধ্যে না বললেই হলো, আমিও তো বলছি না। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের নাম আর ত্রিপুরার নাম বলা হলো একই কারণে যে এই দুটো পাশাপাশি রাজ্য, দুটোই বাঙালি প্রধান রাজ্য। ধরুন যদি আজকে আমি অন্য কোনো জায়গার নাম বলতাম, উনি বলতেন ক্যারিং কস্ট রয়েছে, অমুক তমুক রয়েছে, সেই কারণে ওখানকার গ্যাসের দাম কম, ইত্যাদি ইত্যাদি। সেই কারণে আমি পশ্চিমবঙ্গের কথাটা বললাম, কারণ সাউথের থেকে হোক বা যেখান থেকেই হোক, সেখান থেকে গ্যাস সিলিন্ডারটা পশ্চিমবঙ্গে আনতেও যতটা খরচ লাগার কথা, ত্রিপুরাতে আনতেও ততটাই খরচ লাগার কথা। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার, ত্রিপুরাতে বিজেপির সরকার। কাজেই এই যে বললো যে গ্যাস ছাড়ের কথাটা, এইটা ইসের ক্ষেত্রেও, বিজেপির সরকারের ক্ষেত্রেও সত্যি। আমার তৃণমূলের বন্ধু যে কথাটা বলছিলেন যে গুজরাটের দাঙ্গা ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকটা কথা সত্যি, কিন্তু ওনাকে মনে করিয়ে দেই, এই গুজরাটের দাঙ্গার পরে যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন, তখন অন্যান্য রাজনৈতিক দল যখন এই নরেন্দ্র মোদী আর বিজেপিকে একরকম বয়কট করেছিল, সেই সময় মমতা ব্যানার্জি প্রথম ছিলেন যিনি গোলাপ টোলাপ ইত্যাদি হাবিজাবি দিয়ে নরেন্দ্র মোদীকে বরণ করে নিয়েছিলেন।
তার পরবর্তীকালে 98 সালে মমতা ব্যানার্জি সেই বিজেপির সাথেই সরকার তৈরি করেছিলেন। কাজেই এখন উনি যতই মানে চিৎকার করতে করতে হাত তুলে ফেলুক না কেন, এই অতীতটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না। পরিষ্কার কথা, তুমি যেটা বলছো আমি সেই প্রশ্নের উত্তর দেই। তুমি যদি ভারতবর্ষের কথা বলো, ভারতবর্ষের আর্থ সামাজিক অবস্থা এইরকম, সেখানে গরিব মানুষদের সরকারি সহায়তা প্রয়োজন। সেই সরকারি সহায়তার জন্য এই লক্ষ্মীর ভান্ডার বলো বা তোমার এই ধরনের স্কিমগুলো, যেগুলো গরিব মানুষের হাতে সরাসরি পয়সা দেওয়া যায়, সেই স্কিমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একটা আর্থ সামাজিক যে সার্কেলটা রয়েছে, সেই সার্কেলটা চালু থাকে। সেই কারণে আমরাও বলেছিলাম, আমরা যদি সরকারে আসি তাহলে 6,500 টাকা করে প্রত্যেকটা গরিব মানুষের খাতায় প্রত্যেক মাসে যুক্ত হবে, 1 লক্ষ টাকা বছরে। তো এটা কেবল আমাদের যে মন গড়া কথা এমনটা নয়, ভারতবর্ষের যে প্রতিষ্ঠিত ইকোনমিকরা রয়েছেন তারা এই সাজেশনটা দিয়েছিল এবং আমরা বলেছিলাম এটা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু তার মানে এইটা নয় যে সেই গরিব মানুষটাকে 6,500 টাকা বা 2,000 টাকা বা 1,000 টাকা যেটাই বলুন না কেন, সেইটা দেওয়ার বদলে আমি তাকে নিজের কৃতদাস ভাববো। আমার কাছে সেই অধিকারটা জন্মাবে তাকে রাত্রিবেলা এসে পিঠে বানানো রজ্জু হাতে আমার নিজের পার্টি অফিসে ডেকে নিয়ে আসার। আমার সেই অধিকারটা জন্মায় না যে আমি 1,000 টাকা করে দিচ্ছি, একটা সাইকেল দিয়ে দিচ্ছি, 25,000 টাকা করে দিচ্ছি বলে যেই বোনটা রেপ হয়ে যাচ্ছে আমি তার পরিবারকে বলবো যে আপনার পরিবার 1,000 টাকা করে পায়, সেই কারণে আপনি কোন রকম এফআইআর রুজু করবেন না। আমার সেই অধিকারটা জন্মায় না এটা বলার যে তোমার মাকে প্রত্যেক মাসে 1,000 টাকা করে দিচ্ছি, তাই ছেলে যদি যোগ্য হয়েও চাকরি না পায় তাহলে সে আন্দোলনটা করতে পারবে না। আমরা সেই পশ্চিমবঙ্গ চাই, সেই ভারতবর্ষ চাই যেখানে প্রত্যেকটা মানুষ তার যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, কাজের অধিকারটা পাবে। আর সরকার তার কোনো বিশেষ ধর্ম বলো জাতি বলো তার প্রতি কোনো আলাদা করে কোন রকম মোহের ভিত্তিতে সে তার সরকারি কাজকর্ম পালন করবেন না। সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেকটা ভারতবাসীকে তার যে প্রাপ্য, তার প্রাপ্য কাজ বলো, তার প্রাপ্য বাড়ি বলো, তার প্রাপ্য শিক্ষা বলো, তার প্রাপ্য স্বাস্থ্য বলো, সেইগুলো দেওয়ার কাজে ব্রতী থাকবে। বাকি সরকারের কোনো ধর্ম থাকবে না। সরকার প্রত্যেকটা ধর্মের প্রতি সহনশীল এবং সেম মনোভাব নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো আমাদের স্বপ্নের ভারতবর্ষ হওয়া উচিত। বেশ বেশ, ভারতকে কে কি নজরে দেখেন তা অবশ্যই জানাবেন আমাদের। কিন্তু ভারতের যাবতীয় আর্থসামাজিক দিক থেকে বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে ভারত সত্যি কতটা এগোচ্ছে বা এগোচ্ছে না, আপনারা একটু ভালো করে রিসার্চ করবেন, দেখতে পাবেন যে ভারত সত্যি অগ্রসর হচ্ছে নাকি হচ্ছে না। কংগ্রেস কি চাইছে, বিজেপি কি চাইছে, তৃণমূল কি চাইছে, তার উপর ভারত দাঁড়িয়ে থাকছে না। ভারতের যাবতীয় অগ্রগতি নির্ভর করে আমাদের কি চয়েস তার উপরে। অর্থাৎ সাধারণ মানুষ কাকে ভাবছেন মসনদে রাখবেন আর কাকে ভাবছেন মসনদে রাখবেন না, তার ওপর অনেক কিছু নির্ভর করে। তার কারণ এটা গণতান্ত্রিক দেশ। আর ঠিক এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কী ভাবছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 11 তারিখ, ঠিক 11ই মার্চ 2025 বিধানসভার বাইরে তখন সরগরম রাজ্য রাজনীতি। কার্যত বললেন তিনি মুসলমান বিধায়ক তাদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হবে। একবার শোনাই, দেখুন। হারাবো আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো। মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবো। এটাই রাজনীতি, এটাই সাধারণ মানুষ চান। মুসলমান বিধায়ক হোক কিংবা হিন্দু বিধায়ক, যে কোনো জাতির হতে পারেন, চয়েস তো সাধারণ মানুষের। আমি বলছিলাম না, গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র ঠিক কী চাইছে, কাকে চাইছে, সে করাপ্টেড নাকি করাপ্টেড নয়, সে ক্রাইমের সঙ্গে যুক্ত নাকি যুক্ত নয়, এ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ যাকে চাইছেন সেই যাচ্ছেন বিধানসভা কিংবা লোকসভাতে। এবার তর্ক থাকতেই পারে, বলতেই পারেন যে ভোটটাই হয়তো হয়নি। এবার সেই তর্ক থেকে একটু সরে দাঁড়িয়ে যদি আমি রাজনৈতিক প্রসঙ্গে আসি, যদি গণতান্ত্রিক প্রসঙ্গে আসি, তাহলে কি সত্যি এইরকম রাজনীতি দেখার জন্যই আমরা স্বাধীনতা নিয়েছিলাম? সত্যি এইরকম রাজনীতি দেখব বলেই 2025-এ আবারও একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের বলতে হচ্ছে কাজী নজরুল ইসলামের বয়ান? রুবিদি।
দেখুন, আমি সবার আগে যে উত্তরটা তৃণমূলের মুখপাত্র চেয়েছে সেটা আগে একটু দিয়ে নিই। সেটা হচ্ছে দিল্লিতে টাকা দেবে বলে নাকি দিল্লিতে টাকা হবে। আগে একটু বলে দিই, দিল্লিতে সরকার আসার সাথে সাথেই যেই প্রতিশ্রুতিগুলো করেছিল সেই প্রতিশ্রুতির কাজ শুরু হয়ে গেছে, সেটা হয়তো ওনার জানা নেই। আমি একটু বলবো যে দিল্লিতে গিয়ে একটু দেখে আসবেন, যমুনার কাজ শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপের কাজও শুরু হয়ে গেছে। তো যে কোনো সরকার আসার সাথে সাথেই তো সবাইকে হুল্লোড় করে টাকা বাড়তে থাকবে না নিশ্চয়ই। যারা এই টাকার যারা প্রাপ্তি পায়, যারা পাবে তাদেরকেই দেওয়া হবে এবং সেটা ফর্ম ফিল আপের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, দেন তারা পাবে। এটাই খুব স্বাভাবিক, এটাই হরিয়ানাতে হয়ে এসছে, এটাই মহারাষ্ট্রে হয়ে এসছে, এটাই উড়িষ্যাতে হয়ে এসছে। ওনার যদি জানা না থাকে একটু জেনে নিতে বলবেন। আর দ্বিতীয় কথা, উনি যেটা বলেছেন যে বিজেপি দাঙ্গাবাজ, আমি বলবো যে বিজেপি যদি দাঙ্গাবাজ হতো না তাহলে আজকে রাজ্যে মানে আজকে আমাদের দেশ এরকম ভাবে এগিয়ে যেত না, বুঝতে পেরেছেন? দেশ অনেক সামরিক বাহিনী থেকে শুরু করে যেমন আভ্যন্তরীণ দিক থেকে সেরকম বাহ্যিক দিক থেকে আমাদের দেশ অনেক 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 এগিয়ে গেছে, অনেক অগ্রসর। আজকে আজকে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে গেছে, আজকে ভারতবর্ষের চাঁদে পৌঁছে গেছে, আর আপনারা এখনো চাঁদ নিয়ে ভাবতে হচ্ছে আপনাদের। এটা আপনাদের ভাববার বিষয় আছে। ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, আপনাদের এই নিয়ে চিন্তা করতে হবে না। আর আপনি যে একটু আগে বলছিলেন না পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে, হ্যাঁ ঠিকই বলেছেন, কারণ ভারতবর্ষ অগ্রসর হচ্ছে। ভারতবর্ষ থেকে ভাগ হওয়া, ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া এই দেশগুলো এখন আর সুষ্ঠু নেই। কারণ সেখানে কিন্তু তারা ধর্মের ভিত্তিতে তারা কিন্তু সেখানে মনেই করতে পারতো যে সেখানে পুরোটাই মুসলিম, তারা সুরক্ষিত থাকবে, তারা ভালো করবে, তারা ডেভেলপ করবে, করতে কিন্তু পারেনি। এটা আপনাকে বুঝতে হবে। ঠিকই বলেছেন। আর কংগ্রেসের যে মুখপাত্র একটু আগে বলছে না যে বিজেপি সরকার আসলে বিজেপি সরকার খালি হিন্দু হিন্দু করছে, এরকম কিছু করছে, দেখুন বিজেপি সরকার শুধু হিন্দু হিন্দু করছে না, পশ্চিমবঙ্গের সিচুয়েশন এমন গিয়ে দাঁড়িয়ে গেছে যে হিন্দুদের একত্রিত হওয়াটা খুব দরকার। আমি আপনাদের এক্সাম্পলটাও একটু আগেই দিয়েছিলাম, জসিমউদ্দিন রহমানির কথা যে বলেছিলাম, বাংলাদেশে আরো অনেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে যেটা ভয়ানক স্টেটমেন্ট। সেই স্টেটমেন্টের ভিত্তিতে আমাদের মুখ্যমন্ত্রীকে টেনে কথা বলেছে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের হিন্দুদের একত্রিত হতে হবে, সেটাই খুব স্বাভাবিক। আর আপনি যদি এখনো একত্রিত না হতে পারেন তাহলে ভয়ানক কিছু হবে। এটা শুধু ধর্মের কথা না, এছাড়াও আমাদের কিন্তু শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই শুধুমাত্র স্লোগান তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকটা স্লোগান আছে। আমরা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। আপনি বলুন না কোন দলটা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে? আপনি বলুন যে কলকারখানা শিল্প নিয়ে কোন দলটা রাস্তায় নেমেছে? সেটা যদি কেউ নেমে থাকে সেটা হচ্ছে আমরা। প্রতিনিয়ত আমরা লোকাল ইস্যু নিয়ে রাস্তায় নামি অরিন্দমবাবু আসছে। এবং আমাদেরকে অ্যারেস্ট হতে হয়, আমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন হতে হয়। আমি নিজে ভুক্তভোগী, গৌরাঙ্গবাবু আমি নিজে ভুক্তভোগী, ওনাকে বলার সুযোগ দিন। আমি নিজে ভুক্তভোগী। আমি সুযোগ দেবো, গৌরাঙ্গবাবু সুযোগ দেবো, প্লিজ বলার সুযোগ পাবেন। রুবিদি বলুন। এবং বিরোধীদের কণ্ঠরোধ ডেইলি করা হচ্ছে। আর শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে বিধানসভার, যে কথাটা একটু আগেই আপনি তুলেছেন, যদিও আজকে টপিক ছিল না তাও আপনি তুলেছেন, আমি সেই উত্তরটা নিশ্চয়ই দেব। দেখুন আজকে বিরোধীদের যেভাবে কণ্ঠরোধ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিধায়ক যারা আছে, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা বিধায়ক আছে তাদের মধ্যে কিছু বিধায়ক যারা আছে তারা কিন্তু ওপেন থ্রেট করছে। একজন বিধায়ক জনপ্রতিনিধি, সে শুধুমাত্র কোনো মুসলমান সম্প্রদায়ের নয়, সে শুধুমাত্র কোনো হিন্দু সম্প্রদায়ের নয়, শুধুমাত্র কোনো খ্রিস্টান সম্প্রদায়ের নয়, তাকেও সেটা ভাবতে হবে। যখন তারা তাদের এখতিয়ার পার করে ফেলছে তখন বাধ্য হচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে এই কথা বলতে বাধ্য করা হচ্ছে। আজকে সিচুয়েশন এমন জায়গায় চলে গেছে যে এই কথা বলতে বাধ্য হচ্ছে। আজকে এটা সিচুয়েশনটা ক্রিয়েট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে পশ্চিমবঙ্গে যেভাবে ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত একের পর এক ধর্ষণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারছে না, ইস্যুটা ঘোরাতে হবে। তাই হিন্দু হিন্দু করে যাও, মুসলিম মুসলিম করে যাও, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটা নতুন ভাবে ক্রিয়েট করেছে। এটা আমরা বলছি। এর আগে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা করছিল, সেদিনকার আমি আপনাকে বলেছিলাম কাউন্টারটা করতে চাইছে অরিন্দমবাবু এবং গৌরাঙ্গবাবু, আমি দুজনের কাছে ব্যাক টু ব্যাক যাব অতি সংক্ষেপে তৈরি করার চেষ্টা করছে। অরিন্দমবাবু কাউন্টার অ্যাটাক ওয়ান লাইনার প্লিজ। দেখুন বেসিক্যালি সমস্ত হিন্দু হিন্দু যে ভাই ভাই ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর পার্থ চ্যাটার্জি এই দুজন ভাই ভাই। আবার দেখবেন ভোটের সময় যখন ইসে হবে না তখন এই শুভেন্দু অধিকারী আর ওইদিকে হুমায়ুন কবির এরাও ভাই ভাই হয়ে যাবে। বেসিক্যালি ধান্দাবাজ গুলো এক জায়গায় হওয়ার চেষ্টা করছে। আবার আপনি আমার মধ্যে কথা বলছেন। হ্যাঁ, আর উনি যেটা বললেন যে আমরা নাকি বলেছি যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে, এটা দেখুন আমরা বলিনি। আমরা এই ইয়েলি ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, আর ওটা খুব একটা ছোট ইউনিভার্সিটি নয়, সেই ইউনিভার্সিটির রিসার্চ স্কলার সেই ইউনিভার্সিটি রিসার্চ পেপারে প্রকাশিত হয়েছে যে যেখানে যেখানে ভারতবর্ষে দাঙ্গা হয়েছে
সেখানে সেখানে কেউ না কেউ বেনিফিশিয়ারি, আর প্রত্যেকটা জায়গায় রুবিদি প্লিজ, তার মানে সিরিয়াসলি বাহ, প্লিজ। আপনি দারুণ হাততালি দেন তো। না না, দারুণ দিতেই হবে। আই এম ভেরি সরি টু না, সে, বাট please, আমি please, বলতে please. বাধ্য হচ্ছি এই Please, কংগ্রেসকে ব্যক্তিগত আক্রমণ নয়, please. না, 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 রুবিদি, please, না। বিরোধী স্লোগান রুবিদি, please, না। না, আপনাকে বলার সুযোগ দেবো, রুবিদি। দেখা যায় না কিসের জন্য? আচ্ছা, এই এবার কংগ্রেস শুনুন, রাস্তায় শুনুন, নামে না। শুনুন। আরে লজ্জা করুন আপনারা। কংগ্রেস সরকার অপদার্থ একটা সরকার, সেটা প্রমাণিত। অরিন্দম বাবু, এবং প্লিজ। কংগ্রেস সরকার যে বলেছেন, বড় বড় করছে, বলেছেন, হ্যাঁ। স্বাধীনতার দেখুন, পর থেকে ঘটনা হচ্ছে, অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, ওই উনি বললেন যে কংগ্রেস নাকি কাউকে কোন রকম দুর্নীতি নিয়ে এসে করেনি, কোন রকম করেনি। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পরে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছিল সারদা কাণ্ড। সেই সারদা নিয়ে আমাদের নেতৃত্বরা সবার প্রথম কোর্টের কাছে গিয়েছিল। পশ্চিমবঙ্গে আরেকটা বড় দুর্নীতি নারদা, যেই নারদায় শুভেন্দু অধিকারী পর্যন্ত জড়িত। সেই নারদা নিয়ে এই কংগ্রেসই আদালতে গিয়েছিল। সেই জায়গায় এরা কি করছে বলুন তো, আমরা যে জায়গাটায় বিচার চাওয়ার জায়গা, যে জায়গাটায় বিচার হতে পারে, সেই জায়গাটায় পিং করছে। আর এরা কি করছে, রাস্তায় মানে ওই রাস্তা গরম, দুটো গরম গরম কথাবার্তা বলা, এই করেই নিজেদের দায়সারা কাজ সারছে। আর উনি বলছেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে যখন নাকি ভারত বিরোধী কথা হয়েছে তখন কংগ্রেস বলেনি। দেখুন, ওনারাই বলেন যে যাদবপুরে নাকি মাওবাদীর চাষ হয়। আর মাওবাদী বিরোধিতা আমাদের শেখাতে হবে না, কারণ এই মাওবাদীরা শেষ করে দেবো, এই মাওবাদীরাই আমাদের ঝাড়খণ্ডের আমাদের হাফ অফ দা ক্যাবিনেটকে উড়িয়ে দিয়েছিল আমাদের ক্যাবিনেট। তারপরে আমরা ক্ষমতায় আসতে পারিনি দীর্ঘদিন, আমাদের সেই লস। কাজেই মাওবাদীদের বিরোধিতা জাতীয় কংগ্রেসকে শেখাতে হবে না, বরঞ্চ এই সমস্ত বলে আরবান নাকসাল ইত্যাদি 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 বলে সমস্ত লোককে কিভাবে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায় সেটা বিজেপি করেছে। বেশ বেশ, গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, বিজেপি বা কংগ্রেসের মতো আমরা গুছিয়ে মিথ্যা কথাগুলোকে থেকে সাজিয়ে গুছিয়ে আমরা রিপ্রেজেন্ট করি না। আমরা রিপ্রেজেন্ট করি মানুষের উন্নয়ন, তাদের জীবন জীবিকার উন্নয়নের সার্বিক বিকাশের দিকে লক্ষ্য রেখে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রেখে, বাংলায় যে উন্নয়নযোগ্য চলছে মানুষের, আমরা 55% ভোট নিয়ে আমরা জিতে রয়েছি। মানুষের নিয়ে অধিকার নিয়ে জিতে থাকলো, আমরা 100% পশ্চিমবঙ্গের মানুষের পরিষেবা দিই। সেখানে কোনো জাত পাত ধর্ম নিয়ে ভাগাভাগি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করি না। আমরা শান্তির কথা বলি, আমরা মানুষের মধ্যে ঐক্যের কথা বলি, সম্প্রীতির কথা বলি, যেটা আধুনিক গঠনের ক্ষেত্রে এক এবং একমাত্র পথ। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গিয়ে হচ্ছে তার উন্নয়নের কথাগুলো বলছেন, এটা দিয়ে গর্ব করার উচিত। নরেন্দ্র মোদীকেও গর্ব করার উচিত এবং বিজেপি নেত্রীদের গর্ব উচিত যে তারা যাইতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারে। সুতরাং আমরা উন্নয়নের কথা বলি, বিজেপির মতো গুছিয়ে মিথ্যা কথা মানুষের মধ্যে ছড়াই না, হিংসার বিষ ছড়াই না। গৌরাঙ্গবাবু, বলছি, মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মহাকাশ বিজ্ঞানী নিয়ে পড়াশোনা মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যতখানি তার সীমায়িত ক্ষমতার মধ্যে দিয়ে অক্সফোর্ডে কেউ যেতে পেরেছিল, গর্ব করা উচিত। পশ্চিমবঙ্গ বাংলা থেকে একজন যাচ্ছে, গর্ব করা উচিত ছিল। এলো বিজেপি আমি আমার নেত্রীর স্পেসিফিক প্রশ্নের উত্তরটাই পেলাম না। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আচ্ছা, প্রথমে তৃণমূলের মুখপাত্রের উত্তরটা দিয়ে নিই। বলছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি নিজেই জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছে। আপনার যদি জানা না থাকে এই বিষয়ে একটু জেনে নেবেন ডিটেলে, ঠিক আছে? আর কংগ্রেসের মুখপাত্র এত বড় বড় কথা বলছে, তাদেরকে একটু বলি, কংগ্রেসের থেকেই শোনা যায় যে ভারত তেরে টুকরে হোঙ্গে, এইসব স্লোগান তাদের মুখ থেকেই শোনা যায়। সুতরাং কংগ্রেস, দেখুন, 1977 ইন্দিরা গান্ধী এবং আমি করবো, কিন্তু আমারও আনইন্টারাপ্টেড ছিল। ওনাকে বলতে বলুন কে বলেছে তার দুর্ব্যবহারের জন্য। আমাকে একটু সময় যেন বেশি দেওয়া হয়। উনি অসভ্যতামি করছে মাঝখানে, এত কথা না, পার্সোনাল অ্যাটাক না, রুবিদি, পার্সোনাল অ্যাটাক নয়। 1977 ইন্দিরা গান্ধীকেও কিন্তু জেলে যেতে হয়েছে।
অরিন্দম সেটা যদি প্লিজ না কোঅপারেট জানেন, করুন, সেটা যদি প্লিজ কোঅপারেট করুন। ওনাকে বলতে বলুন কে ঠিক আছে? বলেছে, আরে আমি শুনুন, বলবো তো, ওনাকে আপনারা বলতে বলুন কিন্তু কে কখনোই বলেছে। কিন্তু আবার এই যে বলতে অসভ্যতা, আমি দেখুন না কংগ্রেসের প্লিজ মুখপাত্র প্লিজ কিরকম না, অসভ্য। প্লিজ না, কেউ কাউকে দেখুন, ব্যক্তিগত আক্রমণ চ্যানেলের করবেন না। সামনেই তো আপনি দেখুন। সভ্য। প্লিজ না, না, অরিন্দম অসভ্য আরে দেখুন, বাবা, কংগ্রেস আগাগোড়াই অরিন্দম না, প্লিজ অসভ্য। প্লিজ না 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 না, রুবিদি কাউকে এবার ব্যক্তিগত আক্রমণ না। কংগ্রেস আগাগোড়াই অসভ্য আরে একটা আপনি দল। আমার থেকে বড় আমি তো, আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আপনার কাছ থেকে শিখে, আপনি তো সেই আমি সম্মানটুকু এটা দিচ্ছেন আপনার কাছ না। থেকে আমি আমি একেবারে অন্তিম লগ্নে ছিলাম, আপনি এইভাবে আমাকে পালস আপ করবেন না প্লিজ। দিচ্ছেন না। আমরা বেশ, উত্তর বেশ। দিলেও আপনার থেমে যাই। আমি আপনার কাছ থেকে শিখেছি। আমার হাতে আর সময় নেই, আমি আমার থেকে সবার কাছে ক্ষমা শিখেছেন, চেয়ে আমাকে শো তাহলে শেষ করতেই এইটুকুনি হচ্ছে। শিখে আপনাদের যান, এইটুকুনি প্রত্যেককে উত্তর অনেক দেওয়ার ধন্যবাদ প্রয়োজন ট্র্যাক থেকে বাংলা বেশি আসার উত্তর জন্য দেওয়া সন্ধ্যে উচিত। 7টার এই শোতে যোগদান করার জন্য। মূলত যে ইস্যু নিয়ে আমরা কথা বলছি, বুঝতেই পারছেন অন প্যানেলে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, বিশেষ করে ধর্মযুদ্ধ, এই শব্দবন্ধটা ব্যবহার করতেই হচ্ছে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে টিভি মিডিয়ার সামনে তারা ধর্ম নিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছেন, তাহলে ভেবে দেখুন গ্রাউন্ড জিরোতে কি চলছে। একজনের বক্তব্য, একজন বিরোধী দলনেতার বক্তব্য কিংবা কোনো ভরতপুরের তৃণমূল বিধায়কের বক্তব্য হোক, প্রত্যেকের ক্ষেত্রে কতটা প্রভাব পড়ে সাধারণ মানুষের মধ্যে বোঝার চেষ্টা করুন। নাকি এখনও সেই একই রকম ধর্মের আঙ্গিকে থেকে নিজেরা নিজেদের ক্ষতি করবেন কিংবা বোঝার চেষ্টা করবেন না, একবার টেস্ট করে দেখাই যায়। সবটাই আপনাদের হাতে। 26-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, ভাবনা আপনাদের, চিন্তা আপনাদের, বাছাইও আপনাদের। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক বাংলার পর্দায়। নমস্কার।